যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। স্বামী গম্ভীরানন্দ মহারাজ প্রণীত শ্রীমা সারদা দেবী। দৃষ্টিকোণ। রাধারানী অর্থাৎ রাধু তখন বিবাহযোগ্যা হইয়াছে, সুতরাং তাহাকে পাত্রস্থা করিবার জন্য শ্রীমা 1318 সালের 3রা জ্যৈষ্ঠ জয়রামবাটি রওনা হইলেন এবং 5ই জ্যৈষ্ঠ কোয়ালপাড়া পৌঁছিলেন। কোয়ালপাড়ার গুরুত্ব তখন খুবই বাড়িয়া গিয়াছে। 1316 সাল হইতে 1326 সাল পর্যন্ত কলকাতা যাতায়াতের পথে শ্রীমা এখানে কিয়ৎক্ষণ বিশ্রাম করিতেন। বলিতেন, এ আমার বৈঠকখানা। জয়রামবাটিগামী মাতৃদর্শনাকাঙ্ক্ষী ভক্তগণও সেখানে থাকিতেন। আশ্রমবাসীরা শ্রীমায়ের অতীব অনুরক্ত ছিলেন এবং সর্বদা সর্বতোভাবে তাহার সেবার জন্য প্রস্তুত থাকিতেন। এবার শ্রীমা আসিতেছেন জানিয়া আশ্রমবাসীরা বারুজ্যে পুকুরের ঘাটে তালপাতার বেড়া দিয়া নতুন ঠাকুর ঘর সুসজ্জিত ও বারান্দা বস্ত্রাবৃত করিয়া এবং রাস্তা পরিষ্কৃত বস্ত্রাচ্ছাদিত ও পুষ্পাকীর্ণ করিয়া তাহার পথ চাহিয়াছিলেন। তিনি আসিয়াই শীঘ্র স্নানাহার শেষ করিলেন এবং একটু বিশ্রামের পর রাধুকে লইয়া পালকিতে উঠিলেন। যাত্রার পূর্বে আশ্রমবাসী দিগকে স্নেহার্দ্র স্বরে বলিলেন, দেশে এখন তোমাদের ভরসাই ভরসা। এখানে দেখছি ঠাকুর তাহলে বসেছেন, আমাদের সকলেরও পথের বিশ্রামের স্থান হল। একে একে সকলে প্রণাম করিলে তিনি তাহাদের মাথায় হাত দিয়া বলিলেন, মধ্যে মধ্যে সকলে জয়রামবাটি যেও, বিশেষ করে রাধুর বিয়েতে সব যেতে হবে, সেখানে আমার সব কাজকর্ম তোমাদের দেখতে হবে। কয়েকদিনের মধ্যেই পূজনীয় শারদানন্দজি, গোলাপমা, যোগিনমা ও 2-1 ব্রহ্মচারী কোয়ালপাড়া হইয়া জয়রামবাটিতে উপস্থিত হইলেন। রাধুর বিবাহের তারিখ 27শে জ্যৈষ্ঠ। বর তাজপুরের জমিদার বংশীয় শ্রীমান মন্মথনাথ চট্টোপাধ্যায়। চাটুর্যেদের তুলনায় শ্রীমায়ের পিতৃকুল দরিদ্র, কিন্তু মাতৃসেবক শ্রীমৎ শারদানন্দজি মায়ের সন্তোষ বিধানার্থে মুক্ত হস্তে অর্থব্যয় করিয়া রাধুকে জমিদার বধূর মতোই সাজাইলেন। বিবাহের আয়োজনও তদনুরূপ হইল। সুযোগ বুঝিয়া বরপক্ষীয়েরা প্রত্যেক বিষয়ের জন্য শারদানন্দজির নিকট হইতে বহুগুণ অর্থ আদায় করিয়া লইলেন। আলাপ আলোচনা কালে কোয়ালপাড়ার কেদারনাথ দত্ত মহাশয় বরপক্ষের অযৌক্তিকতা দেখাইতে থাকিলে মাঙ্গলিক কার্যের পূর্বে মনোমালিন্য অশোভন ভাবিয়া শ্রীমা তাহাকে ডাকিয়া সরাইয়া লইলেন। রাধু আপাদমস্তক সুবর্ণ ও রৌপ্য নির্মিত বিবিধ অলঙ্কারে ভূষিত হইয়া বিবাহ বাসরে আসিল। জ্যেষ্ঠ তাত প্রসন্ন কুমার কন্যা সম্প্রদান করিলেন। রাধুর বয়স তখন 11 বৎসর অতিক্রম করিয়াছে এবং মন্মথের 15 বৎসর চলিতেছে। পরদিবস ভূরিভোজের ব্যবস্থা হইল। বর ও কন্যা উভয় পক্ষীয় সকলে পরিতোষপূর্বক আহারান্তে যখন বাড়ি ফিরিতেছিলেন, তখন মা পিছনের দরজায় দাঁড়াইয়া তাহাদিগকে জিজ্ঞাসা করিতেছিলেন, খাওয়া দাওয়া কেমন হলো? তাহারা সন্তুষ্ট চিত্তে আশীর্বাদ করিতেছিলেন, বরকনে সুখে থাকুক মা। বিবাহান্তে রাধুর শ্বশুর গৃহে গমনকালে মা তাহাকে একটা বড় কালো বাক্স দিয়াছিলেন। রাত্রে শ্রী শ্রী ঠাকুর মাকে দেখা দিয়া বলিলেন, 1000 টাকা রাধুর বাক্সে দিয়ে দিলে? মায়ের তখন স্মরণ হইল যে ওই বাক্সে ওই পরিমাণ টাকা ছিল। রাধুকে বাক্স দিবার সময় উহা সরাইয়া রাখা হয় নাই। পরদিন সকালে মায়ের আদেশে ভক্ত বিভূতিভূষণ ঘোষ জনৈক সাধুর সহিত তাজপুরে গেলেন এবং সব ঘটনা জানাইয়া টাকা ফিরাইয়া আনিলেন। শ্রীমা বিবাহের সব ব্যবস্থা করিয়া আপ্রাণ পরিশ্রম সহকারে সমস্ত মাঙ্গলিক কার্য সুসম্পন্ন করাইলেন। কিন্তু পারিবারিক কার্যে আপাতদৃষ্টিতে এইরূপ লিপ্ত থাকিলেও তাহার মন সর্বদা কিরূপ সংসারাতীত স্তরে বিরাজ করিত, তাহার কিঞ্চিত আভাস পূর্বোক্ত ঘটনায় পাওয়া যায়। কিন্তু ইহাকে পাঠক
হয়তো ভ্রম মাত্র মনে করিবেন, তাই আমরা এখানে ওই সম্বন্ধে আরেকটি ঘটনার উল্লেখ করিতেছি। মা রাধুকে প্রাণ দিয়া ভালোবাসেন, ইহা সর্বজনবিদিত। সুতরাং কন্যাটি যাহাতে সুপাত্রস্থা হয়, ইহা যেমন মায়ের কাম্য, তেমনি সকলেরই বাঞ্ছনীয়। তাই জনৈক ভক্ত একদিন মাকে পরামর্শ দিলেন যে মাস্টার মহাশয় মর্টন ইনস্টিটিউশনের অধ্যক্ষ, তাহাকে বলিলে তিনি অনায়াসে উত্তম বরের সন্ধান দিতে পারেন। শ্রীমা উহাতে উদাস ভাবে উত্তর দিলেন, আপনা থেকে জোটে তো জুটুক, আমি কখনো কাউকে বন্ধনে ফেলবার জন্য বলতে পারবো না। তাহার সাংসারিক জীবন এইরূপ সরোবরে ভাসমান পদ্মপত্রেরই ন্যায় ছিল, অথচ কর্তব্য কর্মে তাহার বিন্দুমাত্র অবহেলা ছিল না। শ্রীমায়ের দাক্ষিণাত্যে তীর্থদর্শনে যাত্রার পূর্বেই আত্মীয়বর্গের আগ্রহে তাজপুরের বিবাহ স্থির হয়। পরে জ্যোতিষীকে কোষ্ঠী দেখাইয়া জানা যায় যে রাধুর বৈধব্য যোগ আছে। তথাপি শ্রীমা পূর্ব সিদ্ধান্তের উপর হস্তক্ষেপ করেন নাই। বিবাহের অনেক পরে মন্মথ যখন তাহাকে দীক্ষার জন্য ধরিয়া বসিল, তখন আত্মীয়কে দীক্ষা দিতে ইচ্ছা না থাকিলেও অবশেষে দীক্ষা দিয়া তিনি বলিলেন যে বিধির বিধানে হাত দেওয়া অনুচিত হইলেও এই দীক্ষার প্রভাবে রাধুর বৈধব্য খণ্ডিতে পারে। রাধুর বিবাহের কিঞ্চিত অধিক 2 মাস পরে, চৌঠা ভাদ্র, ইংরেজি 21শে অগাস্ট 1911, শ্রীরামকৃষ্ণ সংঘের এক উজ্জ্বল মুকুটমণি খসিয়া পড়িল। স্বামী রামকৃষ্ণানন্দজি কলকাতায় উদ্বোধনে মহাপ্রয়াণ করিলেন। দেহরক্ষার কয়েকদিন পূর্বে তিনি শ্রীমাকে দেখিতে চাহিয়াছিলেন এবং শ্রীমাকে লইয়া যাইবার জন্য জয়রামবাটিতে লোক আসিয়াছিল, কিন্তু অনেক ভাবিয়া তিনি যান নাই। রামকৃষ্ণানন্দজি দাক্ষিণাত্যে তাহার যে আপ্রাণ সেবা করিয়াছিল, তাহা তখনও তাহার চক্ষে জাজ্জল্যমান ছিল। এরূপ অনুরক্ত সন্তানের দেহত্যাগ তিনি জননী হইয়া কিরূপে দাঁড়াইয়া দেখিবেন? আর উদ্বোধনের মতন স্বল্পায়তন বাটিতে তিনি সদল বলে উপস্থিত হইলে রোগীর আরাম না হইয়া অসুবিধাই ঘটিবে। এই সমস্ত কথা ভাবিয়া তিনি আগত ব্যক্তিকে ফিরাইয়া দিলেন। তথাপি রোগশয্যায় শায়িত থাকিয়াই রামকৃষ্ণানন্দজি দিব্যচক্ষে শ্রীমাকে দেখিয়া বলিয়া উঠিলেন, মা এসেছেন। পরে তাহার মনোভাব অবলম্বনে গিরিশবাবু একখানি মাতৃসঙ্গীত রচনা করিয়া দিলে উহা শুনিয়া তিনি তৃপ্তি লাভ করিলেন এবং অচিরে চিরকালের মতো চক্ষু মুদ্রিত করিলেন। সেই সংবাদ জয়রামবাটিতে পৌঁছিলে শ্রীমা সকাতরে বলিলেন, শশীটি আমার চলে গেছে, আমার কোমর ভেঙে গেছে। ওই বৎসর জগদ্ধাত্রী পুজো উপলক্ষে কোয়ালপাড়ার ভক্তগণ উত্তম শাকসবজি প্রভৃতি লইয়া জয়রামবাটি উপস্থিত হইলে শ্রীমা প্রসন্ন মুখে বলিলেন, এখানে তরকারিপাতি সবসময় মেলে না, মাঝে মাঝে বড় মুশকিলে পড়তে হয়। তা ঠাকুরই এখন তোমাদের দিয়ে সব যোগাবেন দেখছি। ভক্তগণ পূজার কয়দিন মায়ের আদেশানুসারে সর্বপ্রকার কার্য করিয়া যখন ফিরিতে উদ্যত হইলেন, তখন তিনি তাহাদের জন্য মুড়কি, নাড়ু প্রভৃতি বিস্তর প্রসাদ বাঁধিয়া দিলেন। তদবধি শ্রীমা যখনই দেশে থাকিতেন, কোয়ালপাড়া হইতে সপ্তাহে 2-3 দিন নিয়মিতভাবে তাহার জন্য শাকসবজি আসিত। কোয়ালপাড়া আশ্রমের অবস্থা তখন ভালো নহে, কায়ক্লেশে আশ্রম চালাইতে হইত। সুতরাং দৈনিক কার্য সমাপনান্তে কর্মীদের 2-1 জন হাট অথবা আশ্রমের বাগান হইতে সংগৃহীত তরকারি মস্তকে বহিয়া জয়রামবাটিতে পৌঁছাইয়া দিতেন। আবার সেখানে গিয়াও প্রয়োজন বোধে অন্য স্থান হইতে শ্রীমায়ের জন্য নুন, তেল, মশলা, আটা প্রভৃতি কিনিয়া ওইভাবেই লইয়া আসিতেন। ভক্তগণ যখন পৌঁছিতেন, শ্রীমা হয়তো তখন বিশ্রাম করিতেছেন, তাই শয্যায় শায়িত থাকিয়াই তিনি দেখাইয়া দিতেন কোন জিনিস কোথায় রাখিতে হইবে। শুনিয়া শুনিয়া ভক্তেরাও শিখিয়া গিয়াছিলেন। অতঃপর আপনা হইতেই সব গুছাইয়া রাখিতেন। সব ঠিক হইয়া গেলে তাহারা বিদায় লইবার জন্য যখন শ্রীমাকে প্রণাম করিতেন, তখন তিনি এই বলিয়া আশীর্বাদ করিতেন, তোমাদের চৈতন্য হোক, ভক্তি বিশ্বাস হোক। এবং পথে খাইবার জন্য তাহাদের বস্ত্র প্রান্তে মুড়ি বাঁধিয়া দিতেন।
ভক্তগণ উহা খাইতে খাইতে সন্ধ্যাকালে কোয়ালপাড়া যাত্রা করিতেন। ফলত এই কয় বৎসর কোয়ালপাড়ার আশ্রম শ্রীমায়ের সংসারের মতোই ছিল। উহা তখনও শ্রীরামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয় নাই। জগদ্ধাত্রী পূজার পরে শ্রীমায়ের কলকাতা যাওয়া স্থির হইয়াছিল। তাই তাহাকে লইয়া যাইবার জন্য স্বামী শারদানন্দজি ব্রহ্মচারী প্রকাশ মহারাজকে পূজার পূর্বেই জয়রামবাটি পাঠাইয়াছিলেন। অতঃপর 8ই অগ্রহায়ণ কলকাতা যাত্রার দিন ধার্য হইল। যাত্রার 2-4 দিন পূর্বে কোয়ালপাড়া আশ্রমের অধ্যক্ষ কেদারবাবু, পরের নাম স্বামী কেশবানন্দ, জনৈক তরুণ কর্মীর সহিত জয়রামবাটি যাইয়া মা ঠিক কখন কোয়ালপাড়ায় পৌঁছিবেন ও কিরূপ বন্দোবস্ত করা আবশ্যক ইত্যাদি জানিয়া লইলেন। মা তখন বসিয়া পান সাজিতেছিলেন। কাজের কথা সব শেষ হইলে তিনি বলিলেন, দেখো বাবা, তোমরা যখন ঠাকুরের জন্য ঘর এবং আমাদের পথের বিশ্রামের জন্য স্থান একটু করেছ, তখন এবার যাবার সময় ওখানে ঠাকুরকে বসিয়ে দিয়ে যাব। সব আয়োজন করে রেখো। পূজা, অন্নভোগ, আরতি সব নিয়মিত করতে থাকবে। শুধু স্বদেশী করে কি হবে? আমাদের যা কিছু সবের মূল হলো ঠাকুর। তিনিই আদর্শ। যা কিছু করো না কেন, তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না। কোয়ালপাড়ার আশ্রমে তখন খুব স্বদেশী চর্চা হইত এবং ধ্যান, জপ, পূজা পাঠ অপেক্ষা তাঁত, চরকা ও স্বদেশী আন্দোলনের দিকেই বেশি ঝোঁক ছিল। কাজেই আশ্রমের উপর পুলিশের তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তাহারা প্রত্যহ আশ্রমে আসিয়া সংবাদ লইত এবং নবাগত ভক্তদের নাম ঠিকানাদি লিখিয়া লইয়া যাইত। আশ্রমাধ্যক্ষ ইহা সত্ত্বেও স্বদেশ মন্ত্রের সাধনায় রত ছিলেন। তাই শ্রীমায়ের কথা হঠাৎ মানিয়া লইতে পারিলেন না। অথচ প্রকাশ্যে আপত্তি করিতে সাহস না পাইয়া প্রকারান্তরে বলিলেন, স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন। তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না হতো। কেদারবাবু যুক্তির মুখে অজ্ঞাতসারে মায়ের হৃদয়ের অনেকগুলি তন্ত্রীতে আঘাত করায় নতুন যে সুর উত্থিত হইল, তাহাও পূর্বেরই ন্যায় মধুর ও সুগভীর এবং উচ্চ আধ্যাত্মিক সম্পদে ভরপুর। দত্ত মহাশয়ের কথা শেষ হইতে না হইতে শ্রীমা বলিয়া উঠিলেন, ও বাবা, নরেন আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত? জেলে পুরে রাখত? আমি তা দেখতে পারতুম না। নরেন যেন খাপ খোলা তরোয়াল। বিলেত থেকে ফিরে এসে আমাকে বললে, মা, আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি এবং সেখানেও দেখলুম ঠাকুরের কি মহিমা। কত সজ্জন লোক আমার কাছে তার কথা মন্ত্রমুগ্ধের মতো আগ্রহ সহকারে শুনেছে এবং এই ভাব নিয়েছে। তারাও তো আমার ছেলে, কি বলো? সে প্রশ্নের উত্তর দিতে অপারগ কেদারবাবু মৌন অবলম্বন করলেন। তিনি প্রথম ভুল করিয়াছিলেন তাহার নিজের কার্যধারার অনুমোদনার্থ স্বামীজির দৃষ্টান্ত টানিয়া আনিয়া, এবং দ্বিতীয় ভুল করিয়াছিলেন স্বদেশী আন্দোলনকে বিদেশীর বিদ্বেষে পরিণত করিয়া। মায়ের কথা হইতে ইহাও অনুভব করিলেন যে সাধন ভজন না থাকিলে কর্ম ঠিক নিষ্কাম ভাবে করা যায় না। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।